আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। এছাড়া লেনদেনের ক্ষেত্রে এই বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। ৯৮৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি ২রা সেপ্টেম্বরের পর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সেই হিসেবে ১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। প্রায় ১,০০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ৯৮৬ কোটি টাকা। এছাড়া সূচকেরও বৃদ্ধি ছিল আজ দিনের শুরু থেকে, এবং দিন শেষে সূচক ৯৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৩৬৩ পয়েন্টে। গতকাল সূচকের অবস্থান ছিল ৫,২৭০ পয়েন্টে, দিন শেষে ৫,৩৬৩ পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে। ২১৮টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ১০২টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, ৭৯টি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে এই সপ্তাহে টানা ৪ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। এছাড়া টানা ৮ কার্যদিবস যাবৎ ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। আসসালামু আলাইকুম আশিকুর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশিকুর ভাই, প্রথমে জানতে যাচ্ছি, আমরা গতকাল যেটা জেনেছি ট্রেজারি বিল এবং বন্ডের রেট 10.5-এর কাছাকাছি চলে এসছে, যেটি প্রায় 13% মতো ছিল। আজকে লেনদেনের ক্ষেত্রে এই বছর সর্বোচ্চ লেনদেন হয়েছে। এটি কি আসলে ট্রেজারি বিল বন্ডের রেট কমার কারণে আসলে পুঁজিবাজারের দিকে ঝুঁকছে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী? বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আপনার শোতে তো আমরা গত ৩ মাস ধরে বলে আসছি যে মার্কেটের যে ডাউন ট্রেন্ডটা ছিল এটা অনেকটুকু কিন্তু ছিল আপনার ইন্টারেস্ট রেটের উপর। বিকজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী তারা কিন্তু অপরচুনিটি পেয়েছিল আপনার ট্রেজারি বন্ডস এর বিলসে। আপনার হাইয়েস্ট ইন্টারেস্ট রেটের রেজিম কিন্তু অলমোস্ট গত ১ মাসেই চলেছে, যেখানে বন্ডের 10 ইয়ার বন্ডের রেটও কিন্তু অলমোস্ট 12.5%-এর উপরে চলে এসেছে। সো ফিক্সড রিস্ক ফ্রি রিটার্নে যদি আপনি 12.5%-এর মতন যদি পান, ইট ইজ কোয়াইট লজিক্যাল যে আপনার ফান্ড ফ্লো ওখানে হবে। হাউএভার গতকালকের অপশনে একটা ড্রাস্টিক ফল হয়েছে। এটা 12.35% থেকে এখন গতকালকে একই 10 ইয়ারের 10 বছরের 10 ইয়ার ড্রপ করেছে আপনার 10.48%, অলমোস্ট 2%-এর একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপটা কিন্তু এখন প্রুভ করে যে ইকুইটি মার্কেট ইজ মাচ মোর অ্যাট্রাকটিভ বন্ড মার্কেট থেকে। এখন আমরা এক্সপেক্ট করছি যে ফান্ড মানে মুভমেন্ট শুরু হয়ে গেছে, এটা অলরেডি মার্কেটে রিফ্লেকশন দিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা সবসময় শুনে এসেছি পুঁজিবাজারে ফান্ডের সংকট রয়েছে। আপনি যদি লেনদেন দেখেন, আজকে প্রায় ১,০০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যদিও এটা কাঙ্ক্ষিত লেভেলের লেনদেন নয়। তারপরেও এখন ফান্ড আসছে কোথা থেকে? কম্বিনেশন অফ ফ্যাক্টর, সেটা হলো যে এক তো হলো যে টাকাটা মানে সেফ অ্যাসেটসে যেত, বন্ডে যেত বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে যেত বা এফডিআর করা হতো, সেই ফান্ডটা কিন্তু গত সপ্তাহ থেকে বা 2 সপ্তাহ থেকে আমরা অলরেডি মুভমেন্ট দেখেছি। প্লাস এখানে একটা বড় ফ্যাক্টর আছে যে আমরা পার্সোনালি বিলিভ করি মিডওয়ে সিকিউরিটিজে যে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অ্যান্ড অলসো ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের মার্কেটে ঢোকা শুরু করেছে। আমরা তো প্রতি মাসে মাসে ফরেন ইনভেস্টমেন্ট পোর্টফোলিওগুলিকে আমরা খেয়াল করি, অ্যান্ড দেন অলসো এট দ্য সেম টাইম আপনি যদি ডিএসসি ওয়েবসাইটে যান, কোন কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে এটা কিন্তু প্রতি মাসে এখন দেওয়া হয়। একটা এক্সাম্পল যদি দিয়ে দিই, ব্র্যাক ব্যাংকে কিন্তু মে মাস এবং জুন মাসে কিন্তু 1.5 পয়েন্ট কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে। উই এক্সপেক্ট যে এবার যখন জুলাই রিপোর্টটা আসবে ওইখানে হয়তোবা এটার একটা ইনক্রিজ দেয়। সো ফরেন ইনভেস্টমেন্ট প্লাস ইন্টারেস্ট রেট রেজিম এভাবে মিলেই, অ্যান্ড অলসো মার্কেট তো ডাউনে ছিল, যখন ডাউন থাকে মানুষজনের একটা আস্থার ব্যাপার ইস্যু থাকে। এখন সিন্স মার্কেটে মুভমেন্ট হয়েছে, যারা সাইড লাইনে ছিল তারা এখন বিনিয়োগ শুরু করে দিচ্ছে। ওই জন্যই আজকে দেখবেন যে হঠাৎ করে গত 3 মাস আগেও যে মার্কেটের যে পরিস্থিতি ছিল বা ইভেন 2 সপ্তাহ আগেও যে মার্কেটের যে পরিস্থিতি ছিল, মার্কেট কিন্তু এখন একটা মোমেন্টামে চলে এসেছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটু জানার রয়েছে। আপনি জানেন যে ব্যাংকিং খাতের বিনিয়োগ পুঁজিবাজারে বেশ ভালো প্রভাব রাখে। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এবং এসডিএফ যেটাকে বলে, যে 50 বেসিস পয়েন্ট কমানো হয়েছিল, যে কারণে ইন্টার ব্যাংকে কিছুটা তারল্য সরবরাহ বেড়েছে। তারপর থেকে কিন্তু ব্যাংকিং খাতেরও কিছুটা বিনিয়োগ দেখা যাচ্ছে। আপনারা আসলে ওইরকম অ্যানালাইসিস করে দেখেছেন কিনা, ব্যাংকিং খাতের বিনিয়োগ পুঁজিবাজারে কিছুটা বাড়ছে কিনা? আমরা যদি জিনিসটাকে এভাবে দেখি যে গত 1 সপ্তাহে সবচেয়ে বেশি টার্নওভার আর অ্যাটলিস্ট প্রাইস আপ অ্যান্ড সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে কিন্তু ব্যাংকদের মধ্যে বেশি ছিল। এটার একটা বড় কারণ হলো যে
উই সাসপেক্ট যে এভরি সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে কোনো না কোনো লিডার থাকে, সো ব্র্যাক ব্যাংকের মুভমেন্টটাই কিন্তু ওই লিডারশিপ পজিশনটাই নিয়েছিল। অ্যান্ড নট টু মেনশন যে ব্যাংক যেগুলি মুভ করেছে বা যে ব্যাংকগুলির প্রাইস অ্যাকচুয়ালি বেড়েছে, তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দে আর অ্যামাং দ্য মোস্ট সলভেন্ট ব্যাংকস। 5ই আগস্টের পরে যে ইসলামিক ব্যাংকগুলির যে প্রবলেম হয়েছে, অন্যান্য ব্যাংকগুলির যে প্রবলেমগুলি অ্যাকচুয়ালি এখন ফোকাসে আনা হয়েছে, ওখান থেকে ডিপোজিটররা তাদের ফান্ড মুভ করে এইসব ব্যাংকে কিন্তু জমা করেছে। বাট এই যে গত অলমোস্ট 1 বছরের এই পিরিয়ডের মধ্যে ব্যাংকরা কিন্তু প্রাইভেট সেক্টর লেন্ডিং কিন্তু ড্রাস্টিকলি বাড়িয়ে নিয়ে, হয়তো ডিমান্ডও ছিল না, প্লাস দে ওয়ার ভেরি কশাস, তো তারা বন্ডস অ্যান্ড বিলসে কিন্তু বিনিয়োগগুলি করেছে। তখনকার যে রেটগুলি ছিল অ্যাটলিস্ট গত 2-3 মাসে তারা যে রেটগুলিতে তারা বিনিয়োগ করেছে লং টার্ম, এখন কিন্তু ওই একই 10 ইয়ারের বন্ড কিন্তু ইজ মাচ মোর অ্যাট্রাক্টিভ, অ্যান্ড ওখানে ক্যাপিটাল গেইন পাওয়াটা খুবই ইজি হবে, যখন সামনে আমরা এক্সপেক্ট করি নেক্সট 2-3 মাসের মধ্যে বন্ডের এই ইয়েলটা আরো কমে আসবে, অপশন ইয়েলটা আরো কমে আসবে। এই ক্যাপিটাল একটা গেইন বুক করার কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটি এইসব লিকুইড ব্যাংকগুলির জন্য, সব ব্যাংকের জন্য না, বাট এইসব ব্যাংকের জন্য। সো আই সাসপেক্ট তাদের সামনে তাদের আর্নিংস বেড়ে যাবে, কারণ ওই অনুযায়ী কিন্তু পজিশন নেওয়া হচ্ছে। জি, এবং আপনি যেটা বললেন যে আসলে ডিএসসিতে যে ওয়েবসাইটে যে তথ্য প্রকাশিত হয় সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের হোল্ডিং বাড়ছে কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে, এবং সেটি হয়তো বা আমরা জুলাই মাসে রিপোর্ট পেলে আরও বেশি ক্লিয়ার হতে পারবো। এখন আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই যে আপনি জানেন এখন যদি গত 1-2 সপ্তাহ যাবত আমরা দেখি ব্লু চিপ কোম্পানিগুলো মুভ করছে, টপ রেট থেকে শুরু করে টপ গেইনার, এই ক্ষেত্রে ব্লু চিপ কোম্পানিগুলো রয়েছে। যাদের বিনিয়োগ ব্লু চিপ কোম্পানি ছাড়া রয়েছে, আসলে তাদের কি হতাশ হওয়ার কোনো রিজন রয়েছে? আসলে তাদের কি ভবিষ্যৎ হবে? মেইনলি যারা নন ব্লু চিপ কোম্পানি বা লেটস সে স্পেকুলেটিভ শেয়ারে যারা রয়েছে, তারা তো বিনিয়োগ ওয়ার্ডটা ইজ নট রাইট, তারা স্পেকুলেশনের জন্যই গিয়েছে। বাট আমাদের যে সেক্টর ওয়াইজ রোটেশন অ্যান্ড অ্যানালিসিস আমরা দেখি, এখন হয়তো বা গত 2-1 সপ্তাহ ধরে আপনার ব্লু চিপ কোম্পানি কিন্তু ড্রাস্টিকলি মুভ করছে, ওখানেই বিনিয়োগটা যাচ্ছে, ওখানেই মানি ফ্লোটা হচ্ছে, তার জন্য প্রাইস বেড়ে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের মার্কেটে কতটুকু সাস্টেইন করবে আই এম নট সো সার্টেন, বিকজ মার্কেটে তো অনেক ফান্ডামেন্টাল ইস্যুস আছে, মার্কেট ইজ ভেরি ফ্র্যাগমেন্টেড, প্লাস সবার যে আস্থা একসাথে চলে এসেছে তাও না। আমরা একেবারে বটম থেকে এসেও কিন্তু 5,000-এর থেকে 6,000 ইন্ডেক্সের দিকে যাচ্ছি, ওখানে গেলেও কিন্তু কিছু রেজিস্ট্যান্স আমরা ফেস করব, সিন্স মার্কেটে অনেক স্পেকুলেটিভ স্টকসই রয়ে গেছে, লো পেড আপ বা মিডিয়াম পেড আপ আছে। আমার ধারণা এই রোটেশনটা যখনই ব্লু চিপ থেকে কিন্তু সেল অফ শুরু হয়ে যাবে বা প্রফিট বুকিং হয়ে যাবে, আমার ধারণা ওই স্টকস গুলির মধ্যে কিন্তু ফান্ডটা ঢুকবে, তো তখন ওদের হয়তো বা একটা র্যালি হতে পারে, বিকজ মানি মুভমেন্ট হলেই র্যালি হওয়ার চান্সটা বেশি। বাট আমি যেটা যেটা আমি মনে করি বিনিয়োগকারী অ্যাকচুয়ালি টেক অ্যাওয়ে করা উচিত, আপনি যে স্টকই কিনে থাকেন, যদি আনলেস এন্ড আনটিল খুবই বাজে কোম্পানি যদি না হয়ে থাকে, টার্নওভারটা এখন মার্কেটে ফেরত এসেছে। এই যে গত 2 মাস ধরে যে আমরা টানা 300 কোটি টাকার যে অ্যাভারেজ টার্নওভারটা দেখেছি, যেটা অ্যাকচুয়ালি একটা সিক, একটা ডেড মার্কেট, এই মার্কেট থেকে আমরা এখন বের হয়ে আসছি, অলমোস্ট 1,000 কোটি টাকা হয়েছে। আমার ধারণা 800, 900, 1,000 কোটি টাকা থেকে টার্নওভার হতে হতে একটা বিল্ড আপ হবে, যদি সাস্টেইন করতে পারি। জি, এবং আপনি যেটা বললেন যথার্থ বলেছেন। গত এই সপ্তাহেও এভারেজ ছিল 786 কোটি টাকা গতকাল পর্যন্ত। সেই হিসেবে আজকেরটা কাউন্ট করলে তো আসলে 800 কোটি টাকার উপরে ডেইলি এভারেজ লেনদেন হবে। আপনার মতে কাঙ্ক্ষিত লেভেলের লেনদেন কত হওয়া উচিত বর্তমান বাজারের প্রেক্ষিতে? এটা ডিপলি একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। আমি মনে করি বাজারের যে এখনো কিন্তু বাজারের মধ্যে অনেক স্টকস আছে যারা মার্কেটে অ্যাকচুয়ালি লিস্টে থাকা উচিত না। সো এখন আপনার উই ডোন্ট হ্যাভ আ লট টু ডু, বিকজ অলরেডি বিনিয়োগকারী তো এখানে বিনিয়োগ করে ফেলেছে, মানি অ্যালোকেশন হয়ে গেছে, শেয়ার অ্যালোকেশন হয়ে গেছে। আই সাসপেক্ট আমাদের এই বাজারের মধ্যে মানি সাপ্লাই যেভাবে করেছে গত কয়েক বছরে, ইভেন তো গত 1 বছর মানি সাপ্লাই ওয়াজ ভেরি টাইট। আই থিঙ্ক অ্যান অ্যাভারেজ 1500 থেকে 2,000 কোটি টাকার টার্নওভার কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, যদি এভরিথিং ইজ ভেরি হেলদি। আনফর্চুনেটলি এখানে যেটা হবে যে আপনি যখন ওই টার্নওভারটা দেখবেন, তার মানে হবে যে অনেক স্পেকুলেটিভ স্টকে কিন্তু অনেক টাকা আবার ঢুকে যাবে। ওভারঅল ট্রেডিং মেন্টালিটি বলেন, স্পেকুলেশন বলেন বা রিস্ক টেকিং বলেন, এটা গত পোস্ট কোভিড কিন্তু কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে আমাদের ক্যাপিটাল মার্কেটে, সিম্পলি বিকজ আপনার ফ্লোর প্রাইস দেওয়াতে ব্লু চিপ কোম্পানিতে এখন অনেকজন বিনিয়োগ করতে চান। এখন যে ম্যাক্সিমাম যে বিনিয়োগটা আসছে মার্কেটে, আমরা স্ক্রিন দেখে কিন্তু বুঝতে পারছি এটার মধ্যে রিটেল ইনভেস্টমেন্টের থেকে অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর ফরেন ইনভেস্টমেন্টটাই বেশি। এটা যদি বেশি সাস্টেন মানে এটা হয়তো একটা পয়েন্টে গিয়ে কিন্তু টেপার অফ হবে, বিকজ আনলিমিটেড ফান্ডস তো আর কারোর কাছে নেই।
বাট এখানে রিটেল ইনভেস্টররা যদি এক্সপেক্ট করে যে না আমি ব্লু চিপ কোম্পানিতে থাকবো না বা লার্জ পেটআপে থাকবো না, তখন কিন্তু তাদের অপরচুনিটিটা আবার আসবে। জি। আচ্ছা, এক্ষেত্রে আপনি রিটেল ইনভেস্টরদের বলেছেন অনেক ক্ষেত্রে স্পেকুলেটিভ শেয়ারও তারা বাছাই করে রাখে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে সকল শেয়ারে মুভ করছে অথবা তাদের যে রিসার্চ অ্যানালাইসিস, সেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রিসার্চ অ্যানালাইসিস সাধারণ বিনিয়োগকারীদের জন্য আসলে অ্যাভেলেবেল করা তো হয়েছে অনেক ক্ষেত্রেই, তারপরও কেন অনেকে ফলো করে না? আসলে এখানে কোথায় ঘাটতিটা রয়েছে? মেইনলি ইনভেস্টমেন্টের যে থিসিস বা যে কালচারটা, এটা তো ডিস্ট্রয় হয়ে গেছে। আহ, আপনার যদি আপনি একটা ভালো স্টকে বিনিয়োগ করে থাকেন, ফ্লোর প্রাইসের কারণে এই স্টকে আপনি অ্যাকচুয়ালি কোনো এক্সিট নিতে পারছেন না, এই স্টকের প্রাইসও বাড়েনি। অলমোস্ট 2 বছর কিন্তু মার্কেট কিন্তু স্টার্ট। আপনি একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে থাকলেন, বাট আপনি দেখছেন যে কাউন্টার ওয়াইজ অনেক বাজে বাজে কোম্পানি, তারা কিন্তু আবার 50%, 60%, 80%, 100% কিন্তু বেড়ে গিয়েছিল ফ্লোর প্রাইসের রেজিমের সময়। সো একজন বিনিয়োগকারী সে যখন দেখছে যে আমি স্টক মার্কেটে ঢুকেছি যে লিকুইডিটির জন্য, যে আমি যে কোনো সময় কিনতে পারি, যে কোনো সময় বেচতে জি। পারি, বা প্রফিট লস হতে পারে, বা আমি লং টার্ম বিনিয়োগও যদি করতে পারি, বাট যখন দেখে যে একটা রেগুলেটরি একটা মেকানিজম করে দেখেছে যে মেকানিজমের একটা আনইনটেন্ডেড বা ইনটেন্ডেড কনসিকুয়েন্সই হলো যে আপনার লো পেড আপ শেয়ারগুলি কিন্তু মুভ করার চান্সটা আরো বেশি। তো এখানে মানে এই মার্কেটের মধ্যে ট্রাস্ট কিন্তু আলটিমেটলি উঠে যায়। এই ট্রাস্টটাকে আপনাকে ফেরত আনবেন কিভাবে? একদিনে তো আর ফেরত আসবে না। আর এখন যে কারেন্ট যে র্যালি হচ্ছে, এটাতেও কিন্তু ফেরত আসবে না। সবারও একটা স্কেপটিসিজম থাকবে। বাট আই ফিল যে রেগুলেটরি কমপ্লায়েন্স যদি ভালো থাকে, রেগুলেটরের যদি কন্টিনিউইটি যদি ভালো থাকে, যে না আমরা মার্কেটে কোনো রকমের ইন্টারফিয়ারেন্স করবো না, যেটা এই বিসাক অ্যাকচুয়ালি কিন্তু 5ই অগস্টের পরে তারা যে এটা করছে, কিন্তু মার্কেটে কিন্তু তারা কোনো ইন্টারফিয়ারেন্স করছে না। এটারই কিন্তু আস্তে আস্তে আমরা ইকোনমিক ফ্যাক্টর অনুযায়ী কিন্তু ফলটা দেখছি। জি। কয়েকটা সাইকেল যেতে হবে, আমার ধারণা কয়েকটা সাইকেল গেলে এই মার্কেটের সিচুয়েশনটা আমরা আরো বেটার দেখবো, ইনভেস্টমেন্ট থিসিসটা আরো স্ট্রং হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।